রফিকদা, আকাশের দিকে তাকালে আর ভরসা পাই না। এই কড়া রোদ আর পোকার উপদ্রব সব মিলিয়ে মনে হচ্ছে এবছরও ফসল ঘরে তোলা দায় হবে। একদম সত্যি কথা বললি দীপক। মহাজন তো দাদনের জন্য তাগাদা শুরু করে দিয়েছে। এই ক্ষেতটুকু ছাড়া আর কি সম্বল কি আমাদের? শুধু মহাজন কেন, বাড়িতে কমলা আর মোহন, ওদের মুখের দিকে তাকালে বুকটা ফেটে যায়। ওই মোহনের পড়াশোনার খরচ সব মিলিয়ে যেন একটা গোলক ধাঁধায় আটকে গেছি। চাষি হওয়াটাই আমাদের সবচেয়ে বড় অপরাধ রে। সারা দিন হাড় ভাঙা খাটুনি, আর দিনের শেষে হাতে থাকে শুধু ঋণের খাতা। দেখছিস না ধানের পাতাগুলো কেমন হলদে হয়ে যাচ্ছে? দেখছি রফিকদা, পোকা তো কম নয়। গতবার সারের দাম বেড়েছিল, এবার জলের খরচও বেড়েছে। সব কিছুর দাম বাড়ছে, শুধু আমাদের ফসলের দামটা বাড়লো না। মহাজনকে কি বলবো আমাদের ধানের দামটা একটু বাড়িয়ে দিতে? মহাজন কি আর আমাদের কথা শোনে? ও তো নিজের পকেট ভরাতেই ব্যস্ত। ওদের ব্যবসার হিসেব আর আমাদের চাষের হিসেব তো আর এক নয়। তবু যদি সবাই মিলে একবার বলি, যদি ধানের দামটা ন্যায্য পাওয়া যায় তাহলে ঋণের কিস্তিটা শোধ করার সহজ হতো। মোহনও আমাকে প্রায়ই বলে চাষবাসের পদ্ধতি বদলাতে হবে। মোহন তো শিক্ষিত ছেলে, ও অনেক কিছু বোঝে, কিন্তু এই পুরনো চাষের অভ্যেস কি সহজে বদলায়? আমাদের তো প্রজন্মের পর প্রজন্ম মাটি সম্বল। জানি, কিন্তু এই তপ্ত দুপুরের রোদে বসে মনে হচ্ছে আমরা কি সত্যিই কেবল খেটে মরবার জন্যই জন্মেছি? এমন কোনো উপায় কি নেই যাতে একটু সচ্ছলতা আসে? জানি না ভাই, এখন তো মনে হচ্ছে প্রকৃতিও আমাদের সাথে শত্রুতা করছে। একদিকে খরা, অন্যদিকে ঋণ। এই গ্রামের নিস্তব্ধতা যেন আমাদের যন্ত্রণারই সাক্ষী। তবু রফিকদা, হাল ছাড়লে কি চলে? মোহন বলছে সে কোনো কোনো একটা পথ খুঁজছে। দেখা যাক ওপরওয়ালা কি করে। চলো আবার কাজে নামি। রোদে বসে থাকলে তার পেটে অন্ন জুটবে না। দেখি কদিনের মধ্যে যদি বৃষ্টি নামে। হ্যাঁ, চল চল। এই তো আমাদের জীবন। যতক্ষণ শরীরে দম আছে ততক্ষণ এই মাটির সাথেই লড়াই। কিন্তু এই লড়াইয়ের শেষ কোথায় কে জানে। এই কি রে মোহন, এত চুপচাপ কেন? বাড়িতে আবার সেই একই সমস্যা? তোর বাবা বলছিল এবারে নাকি ধান চাষ নিয়ে খুব চিন্তায় আছে। ঠিকই শুনেছি সিমরান। শুধু বাবা নয়, গ্রামের প্রত্যেকটা চাষি আজকে একই সংকটে। সব হিসেব তো মিলছে না। খরচের চেয়ে আয় কম, আর আমাদের বেকারত্ব তো গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বেকারত্ব বা চাষের সমস্যার কি কোনো স্থায়ী সমাধান নেই? আমরা এইভাবে চুপচাপ বসে থাকলে তো কিচ্ছু বদলাবে না। এই যে পড়াশোনা করলাম, এটা কি শুধু ডিগ্রির জন্য? নীলিমা, তুই ঠিকই বলেছিস। এই যে দেখ, নদীর জলে ছোট ছোট টাকি মাছের ঝাঁক। এরা তো খুবই কষ্ট সহিষ্ণু মাছ। এরা জলের অল্প জায়গাতেও থাকতে পারে। টাকি মাছ? ওটা দিয়ে কি হবে? আমাদের তো ধান ক্ষেতের দিকে নজর দিতে হবে, মাছের দিকে নয়। আরে আমি সেটাই তো ভাবছি। ধান খেতে যদি এই টাকি মাছে চাষ করা যায়, ধানের আলের জল তো মাছের জন্য একটা নিরাপদ জায়গা হতে পারে। ওগুলো ধান ক্ষেতের পোকাও খেয়ে নেবে, আবার মাছ বড় হলে আমাদের রোজগারও হবে না? এটা তো দারুণ আইডিয়া। ধান গাছও ভালো থাকবে, আবার মাছ থেকেও মুনাফা আসবে। তবে এটা কি আসলেই সম্ভব? আমাদের তো এই বিষয়ে কোনো হাতে কলমে অভিজ্ঞতাই নেই। একদম এমনি এমনি তো আর চাষ করা যায় না। বৈজ্ঞানিক নিয়ম কানুন কিছু না জানলে তো হিতে বিপরীত হতে পারে। টাকি মাছের কি কোনো বিশেষ খাবার লাগে? আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় গ্রামের লাইব্রেরিতে এই বিষয়ে বই থাকতে পারে। আমি ইন্টারনেটেও কিছু পড়েছিলাম। চল তোরা একবার লাইব্রেরিতে খুঁজি। যদি সত্যি এটা কার্যকর হয় তবে আমাদের গ্রামে একটা বড় বিপ্লব আসবে। সত্যিই তো, এই টাকি মাছ যদি ক্ষেতের জল থেকে আমরা চাষ করতে পারি, তবে চাষি ভাইদের আর অভাব থাকবে না। ধানের পাশাপাশি অতিরিক্ত আয়ের পথ তৈরি হবে। দেরি করিস না, তাহলে চল এখনই লাইব্রেরিতে যাই। দেখা যাক বইতে কি তথ্য আছে। যদি পদ্ধতিটা ঠিকঠাক বুঝতে পারি তাহলে আগামী মরশুমেই আমরা নতুন কিছু শুরু করতে পারবো। হ্যাঁ চল, আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। এবার আমরাই পথ দেখাবো। এই টাকি মাছ চাষের মাধ্যমেই দারিদ্র্যকে জয় করতে হবে। দেখ ইমরান, এই তো পেয়েছি। ধান খেতে মাছ চাষের পদ্ধতি শুধু আমাদের ধারণা নয়, এটা একটা পরীক্ষিত বৈজ্ঞানিক উপায়। এখানে লেখা আছে ধানের গাছগুলো মাছের জন্য ছায়া তৈরি করে, আর মাছেরা ধান ক্ষেতের ক্ষতিকর পোকা খেয়ে ফেলে।
বাহ, আমি এই যে ইন্টারনেট ঘাঁটছি, এখানেও দেখছি একই কথা বলছে। সমন্বিত চাষ বা মানে ইন্টিগ্রেটেড ফার্মিং, এমনকি এতে নাকি রাসায়নিক সারের ব্যবহারও কমে যায়, কারণ মাছের বিষটা জৈব সার হিসেবে কাজ করে। তার মানে এটা কেবল মাছ চাষ নয়, এটা ধানের ফলন বাড়ানোরও একটা কৌশল। বইতে তো আরো বলছে এই পদ্ধতিতে ধানের ফলন অন্তত 10 থেকে 15% বাড়তে পারে। আমার তো বিশ্বাসই হচ্ছে না এত সহজ একটা সমাধান এতদিন আমাদের চোখের সামনে ছিল। সহজ বললে ভুল হবে নীলিমা, এর জন্য প্রচুর পরিশ্রম দরকার। যেমন ক্ষেতে লালগুলো খুব শক্ত করে বাঁধতে হবে যাতে মাছ বেরিয়ে না যায়, আবার জল যেন সবসময় একটা নির্দিষ্ট উচ্চতায় থাকে সেটাও খেয়াল রাখতে হয়। সেটা কোনো বড় সমস্যা নয়। আমরা তিনজনে মিলে যদি আলগুলো মেরামত করি, তবে কোনো চাষি বাড়তি খরচ হবে না। আমাদের এখন দরকার সঠিক সময়ে সঠিক প্রজাতির মাছ ছাড়া। বইতে বলছে টাকি মাছের মতো রাগী স্বভাবের মাছ হলে ভালো, কারণ এরা প্রতিকূল পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারে। আমাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এতদিন যে বেকারত্ব আর হতাশা আমাদের ঘিরে ছিল, এই পরিকল্পনা যেন তার আলো দেখাচ্ছে। আমরা যদি এটা সফল করতে পারি তবে দীপক কাকা আর রফিক কাকাদের মুখেও হাসি ফুটবে। ঠিক বলেছিস, এবার আমাদের আর দেরি করা চলবে না। সব তো জানা হলো, এবার কাজ শুরুর পালা। আমাদের মোড়ল মশাইয়ের কাছে যেতে হবে, তার অনুমতি আর সমর্থন ছাড়া গ্রামবাসীরা হয়তো শুরু করতে ভয় পাবে। মোড়ল মশাই হয়তো প্রথমেই রাজি হবেন না। আমাদের খুব গুছিয়ে সব বলতে হবে। বলতে হবে যে এটা কেবল আমাদের ব্যক্তিগত লাভ নয়, পুরো গ্রামের কৃষকদের জন্য। হ্যাঁ, কাল সকালেই আমরা মোড়ল মশাইয়ের কাছারি ঘরে যাব। এখন বইগুলো গুছিয়ে রাখা যাক। আজ মনে হচ্ছে জীবনে প্রথম কোনো একটা সঠিক লক্ষ্যে পৌঁছালাম। এত রাতে হঠাৎ কি এমন জরুরি কথা? দিনভর তো ক্ষেতের খাটুনির পর শরীরটা আর চলে না। তা তুই আবার কি নতুন জ্বালা নিয়ে এলি বলতো? মা, আমি আর বন্ধুরা মিলে একটা উপায় বের করেছি। বাবা ক্ষেতের ধান তো বাঁচবে না এইভাবে, কিন্তু আমি যেটা ভাবছি তাতে ধানও হবে, আবার বাড়তে একটা আয়ের পথও খুলবে। কি বলছিস এসব? চাষের জমিতে ধান ছাড়া আর কি হয়? তুই কি ওই বইয়ের পোকা মানে বইয়ের পোকাদের পাল্লায় পড়ে উল্টোপাল্টা কিছু ভেবেছিস? লোকে জানলে হাসাহাসি করবে। বাবা, হাসাহাসির কিচ্ছু নেই। আমরা ধান খেতে টাকি মাছ ছাড়ার কথা ভাবছি। এতে ধান গাছের গোড়ার জলও পরিষ্কার থাকবে, আবার মাছগুলো বড় হয়ে বিক্রিও করা যাবে। গ্রামের অনেকেই তো এতে উপকৃত হতে পারে। মাছ ধানের জমিতে? ধানের ক্ষতি হবে না তো? শেষমেশ যা একটু ফসল পাওয়ার আশা আছে তাও কি নষ্ট হয়ে যাবে? আমাদের যা দারিদ্র, তাতে কোনো ঝুঁকি তো সামলানোর ক্ষমতা নেই। না মা, ক্ষতি হবে না, বরং মাছগুলো ক্ষেতের ক্ষতিকর পোকা খেয়ে ফেলবে। আমি আর ইমরান সব তথ্য যাচাই করে দেখেছি। আমাদের এখন শুধু সাহসের দরকার, আর তোমাদের সমর্থন দরকার। আমারও তো ইচ্ছে করে তোকে বড় কোনো কাজে দেখি, কিন্তু এই জমি এ মাটি তো আমাদের শেষ সম্বল। যদি কিছু খারাপ হয়, লোক মুখে শুনলে কি আর ঘর মুখ দেখাতে পারবো? কিন্তু এভাবে ঋণের বোঝা টেনে কতদিন আর চলবো গো? আর কতবার মহাজনের দরজায় হাত পাতবো? ওর চোখে মুখে তো মিথ্যে স্বপ্ন নেই। একবার না হয় বিশ্বাস করেই দেখি। বাবা, বিশ্বাস করো, আমরা সব বুঝেছি। আমরা মোড়ল মশাইয়ের কাছেও যাব। তিনি যদি রাজি হন তবেই তো গ্রামের মানুষেরা সাহস পাবে। তোমরা শুধু আমার পাশে থেকো। দোটানায় পড়ে যাচ্ছি রে মোহন। একদিকে অভাবের অন্ধকার আর অন্যদিকে এই নতুন পথের অনিশ্চয়তা। কিন্তু তুই যখন এত করে বলছিস, আর তোর পড়াশোনা যখন আমাদের ভরসা, তখন হয়তো একটা সুযোগ নেওয়াই উচিত। ওপরওয়ালা যেন আমাদের মুখ রাখে। দারিদ্র্য থেকে মুক্তির এটাই যদি শেষ পথ হয়, তবে যেন আমরা হার না মানি। মোহন, মোহন, তুই যা ভালো বুঝিস কর বাবা। তবে খবরদার, আমাদের বিশ্বাসটা যেন কোনোভাবেই না ভাঙে। ইমরান, আলটার ওই কোণটা আর একটু শক্ত করে বাঁধ। জল বেড়ে যাচ্ছে। মাছের চারা ছাড়বার আগে যদি আল ভেঙে যায় তবে সব মাটি হয়ে যাবে। আরে ভাই, চেষ্টা তো করছি, কিন্তু বৃষ্টির তোর বড় বেশি। মাটি একদম পিচ্ছিল হয়ে গেছে। নীলিমা, ও পাশ থেকে জালটা টেনে ধরতো, যাতে আলটা ধসে না পড়ে। ধরছি। জল তো বেশ বেড়ে যাচ্ছে। মাছ ছাড়ার জন্য কি এটা সঠিক সময়? এত বৃষ্টির মধ্যে চারাগুলো টিকে থাকতে পারবে তো? এই তো প্রকৃতির সাথে আমাদের আসল লড়াই। ওরা যদি প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকতে শেখে তবেই আমাদের ব্যবসায় মুনাফা হবে। টাকি মাছ তো খুব শক্তপোক্ত, বৃষ্টিতে ওদের কিচ্ছু হবে না। মোহন, ধান গাছগুলো কি ঠিকঠাক দাঁড়িয়ে আছে?
বৃষ্টির ঝাপটায় গাছগুলো না নুয়ে পড়ে। ধান গাছগুলো কিছুটা হেলেছে বটে, কিন্তু ভয়ের কিছু নেই। আমরা তো ওগুলোর জন্য নিরাপদ পরিবেশ তৈরি করছি। মাছের জন্য আলে জাল ফেলার কাজটা শেষ করলেই কাজটা অনেকটা এগিয়ে যাবে। এই যে দেখ, জল একদম আইলের সামনে চলে এসেছে। আমাদের পরিশ্রম কি শেষ পর্যন্ত সফল হবে? গ্রামের লোকগুলো দূর থেকে আমাদের দেখে কি ভাবছে বলতো? কেউ ভাবছে আমরা পাগল, কেউ বা ভাবছে আমরা বেকার বলে এমন অদ্ভুত শখ করছি, কিন্তু আমরা সফল হলে তখন সবাই বুঝবে এটা শখ নয়, এটা ছিল লড়াই। একদম ঠিক। আমাদের লড়াইটা কেবল মাছের জন্য নয়, আমাদের লড়াইটা অস্তিত্বের জন্য। বৃষ্টির তীব্রতা বাড়ছে, কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে। করছি। জীবনটা আজ ভিজে একাকার, কিন্তু বুকের ভেতর একটা দারুণ উত্তেজনা কাজ করছে। মনে হচ্ছে এই বৃষ্টির সাথেই আমাদের স্বপ্নের বীজ বোনা হচ্ছে। স্বপ্ন তো অনেক দেখলাম, এখন বাস্তবের কাদার সাথে লড়াই করবার সময়। দেখিস কালকে সূর্যোদয় আমাদের এই কষ্ট সার্থক হবে। সবাই শুনছেন, আজকে আমাদের গ্রামে চাষবাসের ইতিহাসে এক নতুন দিনের সূচনা। ভয় পাওয়ার কিছু নেই, এই চারাগুলোই আমাদের ভাগ্য বদলে দেবে। মোহন, তুই তো বললি মাছ ছাড়লে ভালো হবে, কিন্তু এরা ঠিকঠাক বড় হবে তো যদি হঠাৎ মারা যায়? আরে দীপক, ছেলেটা যখন এত কষ্ট করে সব ঠিক করছে, তখন বিশ্বাস তো করতেই হয়। আমার ক্ষেতগুলোতে তো আমি আগেই আল মজবুত করে রেখেছি, আজকে আমি আরো মাছ ছাড়বো। সত্যি কি পোকা ধরবে না? ধান যদি বাড়ে তবে তো আমাদেরই লাভ। মোহন, তুই আমাদের দেখিয়ে দে কিভাবে ছাড়তে হয়। অবশ্যই। ক্ষেতের আলগুলো তো এখন একদম সুরক্ষিত। খুব ধীরে এই পাত্র থেকে মাছের চারাগুলো জলে ছাড়তে হবে। জোরে ফেলবেন না, চারাগুলো যেন ভয় না পায়। দেখুন মাছগুলো কত চঞ্চল, এরা ধান গাছের গোড়ায় আশ্রয় নেবে। পোকামাকড় খুঁজে এরা পেট ভরাবে আর আমাদের ধান গাছগুলো বাড়বে নিশ্চিন্তে। দেখ রফিক, কেমন জল ঘেঁটে বেড়াচ্ছে। এতদিন শুধু ধান নিয়ে ভেবেছি, এখন যেন ক্ষেতটা প্রাণ ফিরে পেল। আমার মনের ভয়টা যেন ধীরে ধীরে কেটে যাচ্ছে। একদম ঠিক বলেছিস মোহন, তুই আমাদের চোখ খুলে দিলি। আগে জানলে কত বছর আগে আমরা এমনটা করতে পারতাম। এই দৃশ্যটা আজ সবাই মনে রাখবে। গ্রামের সব চাষি মিলে যখন একজোট হয়ে নতুন কিছু করার স্বপ্ন দেখে, তখন আর অভাব থাকবে না। বাবা, আপনারা শুধু মাছ ছাড়লেন না, আপনারা এক নতুন ভবিষ্যতের বীজ বপন করলেন। এই পুকুর থেকে এবার আমরা মাছের পাশাপাশি সোনালী ধানের প্রাচুর্য পাব। জয় হোক এই নতুন পদ্ধতির। মোহন, তুই আমাদের ঋণের বোঝা থেকে মুক্তি দেওয়ার পথ দেখাচ্ছিস। আজকে থেকে আমরা সবাই মিলে এই সমবায়কে সফল করব। শুনছো, বাইরে তো বৃষ্টি কমছেই না, বরং বাড়ছে। এভাবে চললে তো ক্ষেতের ধানগুলো নষ্ট হয়ে যাবে। মোহন তো সকালে বলেছিল সব ঠিক আছে, কিন্তু আমার তো বুকটা কাঁপছে গো। আমি জানি ক্ষেতের জল তো উপচে পড়ছে। আগের বারে এমন বৃষ্টিতে ধানগুলো সব তলিয়ে গেছিল। এবার তো তার উপর টাকি মাছের চারাও রয়েছে। যদি মাছগুলো ভেসে বেরিয়ে যায় তবে সব গেল। আমি তো ভয় পাচ্ছি অন্য কারণে। ধানগুলো এখন বেশ বড় হয়েছে, এটাই তো কাটার সময় বলো। কাল যদি বৃষ্টি না কমে, তবে কি ধান কাটা সম্ভব হবে? ধানগুলো পচে গেলে আমাদের আর কি থাকবে বলো তো? মোহনের কথা মতো আলগুলো শক্ত করে বেঁধেছিলাম, কিন্তু প্রকৃতি তো আর আমাদের কথা শোনে না। এ অতিরিক্ত বৃষ্টি যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মোহন তো একা গিয়েও দেখে এসেছে, কিন্তু সে তো আর বৃষ্টির বেগ থামাতে পারবে না। সে তো তার বন্ধুদের নিয়ে কত স্বপ্ন দেখছিল। আর যদি সব জলে ভেসে যায়, তবে ওর কি আর মুখ তুলে দাঁড়ানোর সাহস থাকবে? ও ছেলেটা খুব আবেগী দীপক। আবেগ দিয়ে তো আর পেট ভরে না কমলা। আমরা তো চাষি, আমাদের তো প্রকৃতির সাথে লড়াই করেই বাঁচতে হয়। আমার ভয় হচ্ছে মাছ আর ধানের এই সমন্বিত লড়াইয়ে আমরা বোধহয় শেষ রক্ষা করতে পারবো না। কিন্তু অন্য চাষিরা তো বলছে মোহনের বুদ্ধিটা দারুণ। রফিক তো আজ বিকেলে খুব প্রশংসা করছিল। সব যদি বৃথা হয়ে যায়, তবে কি আমরা কিচ্ছু করতে পারবো না? হ্যাঁ, আমি ভাবছি কালকে ভোর হলে আমরা যদি সবাই মিলে জমিতে নামি, জল যদি খুব বেশি না বাড়ে, তবে কালই ধানগুলো কেটে ফেলা উচিত। মাছগুলো অন্য কোনো গর্তে বা নির্দিষ্ট এলাকায় সরিয়ে নেওয়া যাবে। হ্যাঁ, সেটাই ভালো। কাল রফিক আর বাকি চাষিদের খবর দাও। তোমরা যদি দল বেঁধে নামো, তবেই তো তাড়াতাড়ি কাজ শেষ হবে। ঠিক বলেছ, কালকের দিনটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার দিন।
যদি ধান আর মাছ দুটোই বাঁচাতে পারি তবেই আমাদের সমবায়ের সার্থকতা। ঘুমিয়ে পড়ো, ভোর হওয়ার অপেক্ষায় থাকতে হবে। রফিকদা, বিশ্বাসই হচ্ছে না, গত রাতের বৃষ্টির পর ভেবেছিলাম সব শেষ, কিন্তু আজকে এই সোনালি ধান আর মাছের প্রাচুর্য দেখে মনে হচ্ছে স্বপ্ন দেখছি। ঠিকই বলেছিস দীপক, ওই যে দেখ জালের কাছে কতগুলো বড় বড় টাকি মাছ ধরা পড়েছে। ধানের ফলন তো গতবারের চেয়ে অনেক বেশি। মোহনের বুদ্ধিটা যে এভাবে আমাদের বাঁচিয়ে দেবে তা কে জানতো। বাবা কাকা দেখছেন, শুধু ধান নয়, মাছের আকারও বেশ ভালো হয়েছে। আমাদের পরিশ্রমের ফল আজকে আমাদের চোখের সামনে। গ্রামের সবাই এখন অবাক হয়ে দেখছে যে ধান খেতেও মাছ চাষ সম্ভব। তুই আমাদের নতুন দিশা দেখিয়েছিস রে মোহন। আগে সারা বছর ধানের কথা ভেবে ঘুম হতো না, কিন্তু আজকেই ফসল আর মাছ বিক্রি করলে সব ধার শোধ হয়ে যাবে। আমার চোখের কারণে চোখের কোণে যে জল দেখছিস তা কষ্টের নয় রে, তৃপ্তির। সত্যি মোহন, এই মাছগুলো বাজারে নিয়ে গেলে ধানের দামের চেয়েও বেশি মুনাফা পাবো। আমাদের গ্রামটা এখন হাসছে। আগে যারা আমাদের দেখে উপহাস করত, আজকে তারাই আমাদের কাছে পরামর্শ চাইছে। এটাই তো আমাদের আসল জয়। আমরা শুধু নিজেরাই স্বাবলম্বী হচ্ছি না, গ্রামের বাকিদেরও শিখিয়ে দিচ্ছি কিভাবে কম খরচে বেশি লাভ করা যায়। এই সোনালী ধানের হাসি আমাদের সবচেয়ে বড় পুরস্কার। ঠিক বলেছিস, আজকে আমার আর কোনো ভয় নেই। আমাদের হাতে এখন কাজ আছে, আর আছে নিজেদের চাষের বিশ্বাস। মোহন, তুই আমাদের গ্রামের নতুন সূর্য। একদম, চল দ্রুত বাকি ধানগুলো কেটে ফেলি। এমন প্রাচুর্য আর দিনভর কাজের পর মনে হচ্ছে আমরা আবার আগের সুখের দিন ফিরে পেয়েছি। আজকের দিনটি আমাদের গ্রামের জন্য স্মরণীয়। যারা একদিন অসম্ভব ভেবেছিল, আজকে তারাই আমাদের সামনে নতুন পথ খুলে দিয়েছে। মোহন, ইমরান, নীলিমা, তোমাদের এই ছোট্ট উদ্যোগ আজকে বড় এক শক্তির রূপ নিয়েছে। এটা আমাদের একার জয় নয় মোড়ল মশাই, এটা আপনাদের সবার বিশ্বাস আর ধৈর্যের জয়। আমরা শুধু মাধ্যম ছিলাম না, আর আপনারা ছিলেন সাহস। আজকে আমাদের এই কৃষি এবং মৎস্য সমবায় সমিতি আনুষ্ঠানিক পথ চলা শুরু করলো। বন্ধুরা, এই যে দেখুন, আপনাদের ক্ষেত থেকে পাওয়া মাছ বিক্রির লভ্যাংশ, এটি আপনাদের ন্যায্য পাওনা, যা আপনারা নিজেদের পরিশ্রমী অর্জন করেছেন। আসুন আসুন, সবাই একে একে মঞ্চে এসে আমাদের ভাগের মুনাফা গ্রহণ করুন। রফিক কাকু, এটা আপনাদের কষ্টার্জিত ফল। আজ থেকে আমাদের এই সমিতি আপনাদের প্রতিটা বিপদে পাশে থাকবে। এরপর থেকে বীজ থেকে বাজারজাত করা সবই আমরা একসাথে করব। ভাবতেই পারিনি এমন দিন আসবে। এই টাকা শুধু টাকা নয়, এটা আমাদের নতুন স্বপ্নের শুরু। মোহন, তোমরা আমাদের ছেলে হয়েও যা করলে তা কোনোদিন ভুলবার নয়। মোড়ল মশাই, আমাদের ঘরে ছেলেগুলো আজকে পুরো গ্রামের ভরসা হয়ে উঠেছে। আজকের এই আনন্দ আমাদের দীর্ঘ দিনের ক্লান্তি ধুয়ে মুছে ফেলছে। তোমরা সবাই আজকে থেকে আর একা নও, এই সমবায়ই আমাদের আসল শক্তি। আজকে থেকে গ্রাম নতুন পরিচয়ে পরিচিত হবে। মোহন, তোমাদের এই সমবায় সমিতি যেন গ্রামের প্রতিটি ঘরে সাফল্যের বার্তা পৌঁছে দেয়।